অথচ কি সুন্দর জায়গা। স্বপ্নের বসতি হতে পারে যে কারো জন্যে। দেখে বোঝারই উপায় নেই যে আগেই বসতি করেছে কেউ। প্রথমে ও ভেবেছিল সীমান্ত শহর থেকে একদল বেপরোয়া আউটলকে ভাড়া করে উৎখাত করবে ড্যান স্পেন্সারকে। সময় বদলে গেছে জানে সে, তাই সিদ্ধান্ত পাল্টে ফেলে। ড্যান স্পেন্সারের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের খবর চলে যাবে সরকারের কাছে, তদন্ত হতে পারে, এমনকি একদল আর্মিও চলে আসতে পারে। সেক্ষেত্রে আইনকে নিজের পাশে পাওয়ার সম্ভাবনা কম। ওয়াগন ট্রেনটা সুযোগ এনে দিল ওকে। পোর্টে ভাগ্যান্বেষী দলটাকে দেখেই সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলে। ক্লান্তি, পথ চলার দুর্ভোগ আর অনিশ্চয়তায় কাবু হয়ে পড়েছিল লোকগুলো। মহিলারা ছিল উদ্বিগ্ন এবং বিষণ্ণ, আর পুরুষদের চোখে ছিল হতাশা। নতুন বসতি খুঁজে পাওয়ার স্বপ্ন তখন অনেকটা ফিকে হয়ে এসেছে ওদের। অরিগনের পথে তখনও অনেক অনেক দূরে। অরিগনের পথ তখনও অনেক অনেক দূরে। স্পেন্সার ভ্যালির মতো সমৃদ্ধ একটা জায়গার সন্ধানই যথেষ্ট ছিল ওদের হতাশা কাটানোর জন্যে। স্যাম ল্যামসনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর আন্তরিকতায় কাজটা আরও সহজ হয়ে গিয়েছিল। হিউ টেলরকে পটাতে তেমন কোনো সমস্যা হয়নি ওর। সহজ টেইলের পথ বাতলে দিতে ওকে বিশ্বাস করতে শুরু করেছে সবাই। অরিগনের উদ্দেশ্যে মূল টেইলে না গিয়ে ক্যালিফোর্নিয়ার পথ ধরে এখানে চলে এসেছে দলটা। ক্যাম্পে এসে ঘণ্টাখানেক কথা বলার পরই সেটলারদের সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গিয়েছিল ওর। টেড হেডলি নিরীহ, ধৈর্যশীল, বন্ধুত্বপরায়ণ মানুষ। নিজের জন্যে এক টুকরো জমি আর একটা লাঙল পেলেই খুশি। প্যাট গ্যাভিন সমর্থ, কঠিন ধাঁচের মানুষ, কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই তার, ইচ্ছেও নেই। নীরবে নিজের কাজ করতে পছন্দ করে। মার্তি থাচার আর জনি গ্যারেট সৎ, সমর্থ মানুষ, কিন্তু এড ক্রেমারের ব্যাপারে দুজনের দৃষ্টিভঙ্গি প্রায় একই। এডকে অপছন্দ করে। গ্যারেট অবিবাহিত। এড আসার আগ পর্যন্ত ডরথির প্রতি উৎসাহী ছিল সে, যদিও ব্যাপারটা কখনো প্রকাশ করেনি। এড প্রায় সারাক্ষণই ডরথির কাছাকাছি ছিল। প্রথমে আহত থাকায় ওর শুশ্রূষা করেছে ডরথি, এবং পরে শুভাকাঙ্ক্ষী হিসেবে প্রায়ই দেখা করত টেডলিনদের সঙ্গে। স্বভাবতই ঈর্ষা কাতর হয়ে পড়ে গ্যারেট। এদিকে মার্টি থাচার বিবাহিত জীবনে অসুখী। খিটখিটে মেজাজের বউয়ের সঙ্গে প্রায়ই খটকা লাগে ওর। ডরথির প্রতি তারও আগ্রহ কম নেই। ডরথির সঙ্গে এদের অন্তরঙ্গতা চরম বিদ্বেষী করে তোলে ওকে, তবে সেটার পরিণাম গ্যারেটের চেয়েও বেশি, কারণ থ্যাচার উপলব্ধি করেছে ওর চেয়ে বরং এদেরই যোগ্যতা বেশি। তিক্ত ক্ষোভ আর ঘৃণা বোধ করে সে এদের প্রতি। এই দুজনকে দলে ভেড়াতে তেমন কোনো সমস্যা হয়নি ল্যামসনের। ওদের সঙ্গে কথা বলেছে সে, ফুসলেছে, ডিং খাইয়ে খাতির করেছে। থ্যাচারের টানাটানি চলছে জেনে কিছু টাকা ধারও দিয়েছে, আর গ্যারেটকে দিয়েছে ওর পছন্দের একটা পিস্তল। অন্যদের সঙ্গে খাতির জমাতেও তেমন বেগ পেতে হয়নি ল্যামসনের। ব্যর্থ বা ভাগ্যের হাতে মার খাওয়া মানুষগুলোর কাছে ওর গুরুত্ব অনেক, কারণ ওদের স্বপ্নের বসতির সন্ধান দেবে সে, এটাই সবাইকে দলে টেনে আনার জন্যে যথেষ্ট ছিল। শুধু একটা জায়গায় সমস্যা দেখা দিল। এড ক্রেমার লোকটাকে প্রথম দেখেই ল্যামসন বুঝে নিয়েছে শক্ত চিজ। ভবিষ্যতে এর কাছ থেকে বিরোধিতার সম্মুখীন হবে। বিপজ্জনক এবং ভয়ঙ্কর
কর প্রতিপক্ষ। সে এটাও টের পেয়েছে থাসার বা গ্যারেটই হতে পারে ওর তুরুপের তাস। এ পর্যন্ত ভালোই চলছিল, কোথাও কোনো সমস্যা হয়নি। কিন্তু ড্যান স্পন্সারের নিষ্ক্রিয়তা ক্রমশ উদ্বিগ্ন করে তুলছে ওকে। অথচ এটার উপরই পুরো পরিকল্পনার সাফল্য নির্ভর করছে। সত্যি কি সেটলারদের এখানে বসতি করতে দেবে বুড়ো? এ পর্যন্ত বেশ কিছু গরু মেরেছে মাংসের জন্যে। ইচ্ছে করে নমুনা রেখে এসেছে যাতে বুঝতে পারে স্পন্সারের ক্রুরা। জবাই করা গরুর অবশিষ্টাংশ খুঁজে পাওয়ার পর ওগুলো মাটিতে পুঁতে ফেলেছে এড গ্রেমার। অথচ সেও ব্যাপারটা উপেক্ষা করেছে ভীত মানুষের মতো। প্রত্যাশিত হামলা করেনি স্পন্সার। অথচ এদিকে সেটলারদের আস্থা ক্রমশ হারিয়ে যাচ্ছে। স্পন্সার উপত্যকার দখল পাওয়ার একটাই উপায়, রক্তপাতের মাধ্যমে স্পন্সারের লোকদের নির্মূল করতে হবে। শুধু তারপরই দখল নেয়ার সুযোগ হবে ওর। সেটলাররা ওর পক্ষ নেবে, তারাই হবে ওর তুরুপের তাস। প্রথম দিকে লোকগুলোকে ঠিকই জায়গা দেবে সে, পরে একে একে সবাইকে খেদিয়ে দেবে। বিশাল সমৃদ্ধ ওই উপত্যকার একছত্র মালিক বনে যাবে সে। শাইডারানকে খুনোখুনির নির্দেশ দেয়নি বটে, কিন্তু ওয়েস বার্নেট খুন হয়ে যাওয়ায় ব্যাপারটা শাপেবর হয়ে দাঁড়িয়েছে ওর জন্যে। তবে বেশিরভাগ সেটলারই পছন্দ করতে পারেনি ঘটনাটা। টেডলিন এবং গ্যাভিনকে বুঝ দেয়া কঠিন হবে, বরং খেপে গেলে ওর বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে এরা। সেটলারদের ওর পক্ষে রাখতে হলে একটা কিছু ঘটানো চাই। মৌকা খুঁজছিল, হঠাৎই এসে গেল সুযোগ। শাইডেনান, শর্টি টেবার, মার্টি থাসার, জনি গ্যারেট এবং ডেভ মুরের সঙ্গে উপত্যকার ঢালু পথের দিকে যাচ্ছে ল্যামসন। আচমকা হ্যারি রাউডির সঙ্গে আরও দুজন স্পন্সার ক্রুকে এগিয়ে আসতে দেখতে পেল। ট্রেইল ধরে গন্তব্যের দিকে এগিয়ে গেলে দুই পক্ষের দেখা হওয়ার সম্ভাবনা নেই, কারণ একটু পিছিয়ে আছে ক্রুরা। মিনিট কয়েক লাগবে তাদের এখানে পৌঁছতে, যাবেও সম্ভবত অন্য কোথাও। ঘোড়ার রাশ টেনে অপেক্ষায় থাকলো ল্যামসন। বিপদের সম্ভাবনা আজ করতে পেরে খানিকটা সতর্কতার সঙ্গে এগোলো হ্যারি রাউডি। তবে বিপদ দেখে পিছিয়ে যাওয়ার মানুষ নয় সে। সঙ্গী জো মিলার আর জন ল্যাম্পটও তাই। হোলস্টারের ফিতা খুলে দিল ওরা। দীর্ঘ ভঙ্গিতে এগিয়ে এলো। হাউডি, সম্ভাষণ জানালো রাউডি। সবাইকে এক নজর দেখার পর শাইডারানের উপর স্থির হলো ওর দৃষ্টি। কোথায় যাচ্ছ তোমরা? জানতে চাইছে কে? হ্যাঁ, ত্যক্তস্বরে জানতে চাইল মাটির থাসার। যেখানে খুশি যাব আমরা। এই রেঞ্জে অন্তত তা হবে না। উপত্যকার ওপাশে নিজের জায়গায় থাকো তোমরা। এটা স্পন্সারের জমি। সব কিছুর মালিক নাকি সে? জানতে চাইল শর্টি টেবার। যেখানে খুশি যাব, তাতে ওর কি? দেখে তো মনে হচ্ছে অন্য খুশি হয় এমন জায়গায় যাচ্ছ। সবকটা দাঁত বের করে হাসলো জো মিলার। চাঁদ মুখটা দেখেছ হ্যারি? একেবারে চষা জমির মতো। কেউ যেন স্পাইকলা বুট দিয়ে আচ্ছা মতো মারিয়েছে। রাগে লাল হয়ে গেল টেবারের মুখ। মাত্র তিনজন ওরা। স্পষ্ট বিদ্বেষের সুরে উস্কানি দিল সে। মনে হচ্ছে স্পেন্সারের ক্রুদের খানিকটা শিক্ষা না দিলে নয়। বলতে চাইছ? নির্লিপ্ত সুরে বলল রাউডি। ওয়েসকে পেছন থেকে গুলি করে যেভাবে শিক্ষা দিয়েছে খুনি দোয়াশালাটা, ওভাবে? ঝলসে উঠল ডেনানের হাত। চোখের পলকে তালুই উঠে এলো পিস্তল। হ্যারি রাউডি সে তুলনায় খুব চুলত, তা বলা যাবে না। ডেনানের ঘোড়া আচমকা লাফিয়ে সামনে বাড়ল, তাতেই বেঁচে গেল সে। ঘোড়া লাফিয়ে ওঠায় ডেনানের ঘোড়ার মুখে লাগলো গুলি। হুড়মুড় করে ঢলে পড়ল ওটা। মুহুর্মুহু গোলাগুলি শুরু হলো সহসা।
সুযোগটা নিতে ভুল করল না চতুর ল্যামসন। 6 শুটার বের করে ঠান্ডা মাথায় ডেভ মুরের পিঠে গুলি করল। আচমকা যেমন শুরু হয়েছিল তেমনি শেষ হয়ে গেল লড়াই। শাইডেনানের ঘোড়াটা পড়ে আছে মৃত। ঘোড়া থেকে পড়ে যাওয়ার সময় হাত থেকে পিস্তল খসে পড়েছে বন্দুকবাজের। মুখ থুবড়ে ঘাসের উপর পড়েছে সে। উঠে লড়াই করার কিংবা পিস্তলটা খুঁজে বের করার কোনো ইচ্ছে দেখা গেল না তার মধ্যে। লড়াইয়ের ফলাফল যা হওয়ার কথা তাই হলো। পালালো স্পন্সার ক্রুরা। এক পায়ে গুলি লেগেছে জন ল্যাম্পেটের। এদিকে মাটি থাসারের গাল পুড়িয়ে চলে গেছে একটা বুলেট। টেবারের ঘোড়া ভূপতিত হয়েছে। সেকেন্ড কয়েকের লড়াই শেষে দেখা গেল দুটো ঘোড়া মারা গেছে এবং একজন নিহত হয়েছে। প্রবল উত্তেজনার মধ্যে ডেভ মুরের দিকে মনোযোগ দেয়নি কেউ। কিন্তু যার কারণে অসহায়ভাবে খুন হলো হতভাগ্য মুর, সেই স্যাম ল্যামসন ঠিকই মৃত্যুর আগে মুরের চোখে প্রবল বিস্ময় আর ঘৃণা দেখতে পেয়েছে। হতভাগ্য কামার মুখ খোলার সুযোগ পায়নি। ঘাসের উপর পড়ে আছে মৃতদেহ। সেদিকে একবার তাকালো ল্যামসন। ঠোঁটে এক চিলতে হাসি ঝুলছে। খেল জমেগা। বন্ধুদের মধ্যে দারুণ জনপ্রিয় ছিল মুর। হাসি খুশি শান্ত প্রকৃতির মানুষ। সবাই পছন্দ করত ওকে। সলতে আগুন দেয়া হয়ে গেছে। এবার বিস্ফোরণ শুরু হবে। বিশ্বাস করতে পারছি না ও মারা গেছে। মুরের পাশে গিয়ে দাঁড়িয়েছে মাটি থাচার। বিষণ্ণ হয়ে গেছে কঠিন মুখ। বড় ভালো ছিল মানুষটা। ট্রিপের আগে থেকেই পরিচয় ছিল দুজনের। একসঙ্গে যুদ্ধ করেছে ওরা। চলো কবর দিই ওকে, মেকি বিষণ্ণ সুরে বলল স্যাম ল্যামসন। ভেতরে ভেতরে পুলকিত। এবার কাজ না হয়েই যায় না। ডেভ মুরের মৃত্যুতে প্রায় সবারই থ্যাসারের মতো প্রতিক্রিয়া হবে। ঝট করে ঘুরে দাঁড়ালো থ্যাসার। ওকে বাড়ি নিয়ে যাব আমরা। ওর বউ হয়তো লাশ দেখতে চাইবে শেষবারের মতো। বেচারির জন্যে দুঃখই হচ্ছে আমার। সরু হয়ে গেল ল্যামসনের ঠোঁট। কিছু বলতে গিয়েও নিজেকে নিবৃত্ত করে নিল। সন্দেহ হয় এমন কিছু না বলাই ভালো। নীরবে ফিরতি পথ ধরল ওরা। নিজের ঘোড়ার স্যাডলে মুরের লাশ তুলে নিয়েছে থ্যাসার। ঘোড়ার লাগাম ধরে হাঁটছে। পেছনে শাইডেনান আর শর্টি টেবার ওর মতোই পায়ে হাঁটছে। নীরবে এগিয়ে চলল শোভাযাত্রা। দুটো দিন একেবারে নীরব এবং ভুতুড়ে শহর হয়ে থাকলো পপলার টাউন। যথাযোগ্য মর্যাদা আর গাম্ভীর্যের সঙ্গে কবর দেয়া হয়েছে ডেভ মুরকে। ফিউনারেলে আসা সেটলারদের মুখ দেখে পুলকিত হলো স্যাম ল্যামসন। ঠিকই আন্দাজ করেছে। কারো মধ্যে কোনো দ্বিধা বা সংশয় নেই। নিজেদের কোণঠাসা ভাবছে ওরা। লড়াই আসন্ন। স্রেফ একটা অজুহাত দরকার, কিংবা সামান্য উস্কানি। কবরস্থান থেকে নিজেদের বাড়িতে ফেরার সময় মনে মনে উল্লাস বোধ করল ল্যামসন। মাত্র কয়েকদিনের ব্যাপার, তারপরই মরণপণ লড়াই শুরু করবে সে। টেড হেডলিন ধীর স্থির শান্ত স্বভাবের লোক। কিন্তু ডেভ মুরের মৃত্যু তাকেও ব্যথিত এবং জেদি করে তুলেছে। গম্ভীর মুখে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পথ ধরল সে। তো কেউ বলতে পারবে না রক্তপাত এড়ানোর চেষ্টা করিনি আমরা, কিন্তু এখন লড়াই করতে হবে। জেদের সুরে মন্তব্য করল হেডলিন। আমার তো মনে হয় যত তাড়াতাড়ি লড়াই শুরু হবে ততই মঙ্গল। অন্তত ডেভের বন্ধুরা কিছুটা হলেও শান্তি পাবে মনে। কিছু বলল না ডরথি। মন ভার হয়ে আছে পাথরের মতো। কয়েকটা দিনের জন্য মোহগ্রস্ত হলেও এখন আর স্যাম ল্যামসনের কথা ভাবছে না ও। মোহটা কেটে গেছে। বুঝেছে ল্যামসন আসলে বাতিলযোগ্য একটা মাল। চকচকে বাহারি চেহারা, অথচ ভেতরটা অন্তঃসার শূন্য। ওর মন জুড়ে রয়েছে কেবল একজন দীর্ঘদেহী
সমর্থ কিন্তু স্বল্পভাষী এড ক্রেমার। এ নিয়ে প্রায়ই ভেবেছে ডরোথি, বিস্মিত হয়েছে। একটা মানুষ কি করে এত কঠিন হতে পারে, নিজের সম্পর্কে স্থির, নিশ্চিত, আত্মবিশ্বাসী, অনায়াসে অন্যদের মধ্যে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে সক্ষম, ঘোড়া সামলাতেও দারুণ দক্ষ, পিস্তলের চৌখস। অথচ মেয়েদের সঙ্গে সেই লোক দারুণ নম্র, লাজুক এবং সদয়। 18 বছর বয়স পর্যন্ত এক ইন্ডিয়ান স্কুই ছিল এডের দেখা একমাত্র মেয়ে মানুষ। সান্তাফে যাওয়ার পর প্রথম কোনো সাদা মেয়েকে দেখে সে। আর 20 বছরের আগে কোনো মহিলার সঙ্গে কথা বলেনি। এখন ওর বয়স 27। বড়জোর 6-7 জন সাদা মহিলা বা মেয়ের সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছে ওর। অথচ এখন তিক্ত বিষণ্ণতা এবং বেদনার সঙ্গে উপলব্ধি করছে ডরোথি, ডেভ মুরের মৃত্যুতে অবশ্যম্ভাবী লড়াই এড়ানোর আর কোনো উপায় থাকলো না। লড়াই হবে। নিজের বাবাকে ভালো করে চেনে ও। নির্ঝঞ্ঝাট, নির্বিরোধী মানুষ, কিন্তু একবার রোগ চেপে গেলে সহজে নিরস্ত হয় না। আগেও তাকে তেতে উঠতে দেখেছে ডরোথি। এমনিতে ঝামেলা বা গোলমাল এড়িয়ে চলতে পছন্দ করে, কারো সাথে বাছে থাকে না, অন্যের ভালো দিকটাই হিসেব করে আগে। কিন্তু লড়াই করতে হলে পিছপা হয় না কখনো। নিশ্চিতভাবে বলা যায়, সেটলারদের মধ্যে কেউ যদি শেষ পর্যন্ত লেগে থাকে তাহলে লোকটা হবে টেড হেডলিন। ফিউনারেল থেকে ফিরতি পথে শুধু একজন মানুষ নীরব হয়ে আছে, একটা শব্দও উচ্চারণ করেনি। লিও কারভার। ফ্যাকাশে দেখাচ্ছে তাকে, দুর্বল শরীরে বেরিয়ে এসেছে এই প্রথম। দারুণ ক্লান্ত বোধ করছে সে। প্যাট গ্যাভিনের বাড়িতে ফিরে কিছুটা স্বস্তি বোধ করল। দ্রুত বিছানায় শুয়ে পড়ল কারভার। সময়ের আগেই বিছানা ছেড়েছে সে। অনুচিত হয়েছে কাজটা, কিন্তু বন্ধুর ফিউনারেলে না গিয়েও উপায় ছিল না। এখন নিঃসঙ্গ কামরার ঘনায়মান অন্ধকারে চুপচাপ শুয়ে থেকে ক্লান্তি দূর করার চেষ্টা করছে ও। পাশের কামরায় অন্যদের মৃদু আলাপের শব্দ কানে আসছে। কিছুটা হলেও অনুতাপ করছে কারভার। ফিউনারেলে না গেলেই বোধহয় ভালো হতো। একটু আগেই বেরিয়েছিল সে। ডেভ মুরের বাড়িতে গিয়েছিল বন্ধুকে শেষবারের জন্য দেখার জন্যে। পিট লাস্কারের সাহায্যে মিসেস মুর তখন শেষবারের মতো মুরের শরীরে কাপড় পরিয়ে দিচ্ছিল। এমন একটা জিনিস ও দেখেছে যা সবার চোখ এড়িয়ে গেছে, এবং এর তাৎপর্য উপলব্ধি করে ভেতরটা আতঙ্কে হিমশীতল হয়ে গেছে ওর। পেছন থেকে পিঠে গুলি করা হয়েছে মুরকে। কিন্তু শুধু এই নয়, আরও একটা জিনিস উদ্বিগ্ন করে তুলেছে ওকে। মানুষটা, সে হাসি খুশি, নির্ঝঞ্ঝাট থাকতে পছন্দ করে। তার চেয়েও বেশি পছন্দ করে ম্যান্ডোলিন বাজিয়ে গান গাইতে। কিন্তু অস্ত্রশস্ত্র সম্পর্কেও যথেষ্ট ধারণা আছে ওর। মিশরি থেকে টেক্সাস পর্যন্ত বেশ কয়েকবারই যাতায়াত করেছে। নদী পেরিয়ে নিউ অরলিন্সেও গেছে। ওসব টিপে অস্ত্র সম্পর্কে যথেষ্টরও বেশি ধারণা পেয়েছে। বিভিন্ন রকমের গুলির ক্ষত দেখেছে ও। জখম দেখে বুঝতে পারে কোনটা কোন ক্যালিবারের গুলি। ড্রাগন কোল্টের ভয়ঙ্কর ক্ষত দেখেছে ও। জানে কুঠারের কোপের মতো তীব্র আঘাত করে গুলি। গর্তটা এত বড় হয় যে একটা মোষও চলে যেতে পারবে। এটা অবশ্য শোনা কথা। পশ্চিমের মানুষ এভাবেই তুলনা করতে পছন্দ করে। অথচ ডেভ মুরের দেহে যেখানে গুলি ঢুকেছে ক্ষতটা তুলনামূলক অনেক ছোট, এবং গুলিটা যেদিক দিয়ে বেরিয়ে গেছে সেখানেও একটা ক্ষত রয়েছে, কুৎসিত এবং বিশাল। লিভিং রুম এবং রান্নাঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো মার্টি থাসার।
সেকেন্ড কয়েক কারভারের পাণ্ডুর মুখটা জরিপ করল। জলদি সুস্থ হয়ে ওঠো লিও, বলল সে। সবাইকে দরকার এখন আমাদের। সত্যি কি পরিস্থিতি এত খারাপ মার্টি? খানিকটা বিষণ্ণ স্ল্যান সুরে জানতে চাইল লিও কারভার। ঘরের আবছা আলোয় তার চোখের ভাষা পড়তে ব্যর্থ হলো থাসার। ঘটনাটা খুলে বলো তো। না, অন্তত আমার কাছে মনে হচ্ছে পরিস্থিতি অত খারাপ নয়। গোলাগুলি তেমন হয়নি, স্রেফ কয়েকটা শট। এত দ্রুত ঘুরে গেছে সব কিছু। পিস্তল বের করে দেখি লড়াই শেষ। স্পন্সরের ওই ক্রু, হ্যারি রাউডি আর ডেনানি ছিল সবচেয়ে ক্ষিপ্ত। আমাদের আগেই পিস্তল বের করে ওরা। ডেনান কিছুটা এগিয়েছিল, সেকেন্ডের কয়েক ভগ্নাংশ হয়তো, কিন্তু আচমকা ঘোড়াটা লাফিয়ে ওঠায় নিশানা নড়ে যায় ওর। যদিও তাতেই বোধহয় প্রাণ বেঁচেছে ওর, কারণ রাউডির গুলি ঘোড়াটার মাথায় লেগেছিল, একেবারে দুই চোখের মাঝখানে। ঘোড়াটা ছুঁড়ে ফেলে দেয় সাইকে, প্রায় আমার উপর পড়তে যাচ্ছিল। তড়িঘড়ি করে ঘোড়াটাকে সরিয়ে নিলাম। স্পন্সরের আরেক ক্রুর দিকে একটা গুলি করেছিল গ্যারেট। গুলিটা বিঁধেছে শরীরে। পালিয়ে যাওয়ার সময় লোকটার শরীরে রক্ত দেখেছি। দীর্ঘ কয়েকটা মুহূর্ত চুপ করে থাকলো লিও কারভার। তারপর সতর্ক কণ্ঠে প্রশ্নটা করল, মুরকে গুলি করেছে কে? ভুকুটি করল থাসার। ঠিক বলতে পারছি না। গোলাগুলির সময় যার ধান্দায় ব্যস্ত ছিলাম আমরা। হয়তো বিপক্ষের কারো গুলিতে মরেছে ও। এ নিয়ে চিন্তা করো না, তিনজনকেই পাকড়াও করব আমরা। তাহলে দোষী লোকটা পার পাবে না। কি ধরনের অস্ত্র ছিল ওদের কাছে? চালু মাল ছিল নিশ্চয়। আমাদের মতোই, ড্রাগন কোল্ট। ওদের একজনের কাছে মান্ধাতা আমলের একটা ওয়াকার ছিল অবশ্য, বিশাল ওটা। দেখে মনে হলো যেন রাইফেল চালাচ্ছে। মার্টি থাচার চলে যাওয়ার পর অন্ধকার কামরায় নীরবে শুয়ে থাকলো কারভার। ভাবছে সে। চিন্তাগুলো প্রায় অস্থির এবং আতঙ্কিত করে তুলল ওকে। অথচ এটাও সত্যি যে ওর এই দুরবস্থার জন্যে দায়ী সাই ডেনান। স্বপক্ষের লোক সে। পিঠে গুলি খেয়েছে ডেভ মুর। ব্যাপারটা কোনোভাবেই অগ্রাহ্য করার মতো নয়। অগ্রাহ্য করার মতো নয়। জখমটা দেখেছে ও। শপথ করে বলতে পারবে ওয়াকার বা ড্রাগন কোল্টের গুলির মতো ক্ষত নয় ওটা। কতটা অতিরিক্ত ছোট, সন্দেহজনক। মুরের বুক ফুঁড়ে বেরিয়ে যাওয়ার সময় হাড় মাংস গুঁড়িয়ে দিয়ে গেছে বুলেট, যেন একটা শটগানের গোলা লেগেছিল। কেউ কেউ বুলেটের আগা কেটে ফেলে, তাতে জখমের তীব্রতা আরও বেড়ে যায়, দ্রুত মৃত্যু নিশ্চিত হয়। এ ধরনের জখমও দেখেছে কারভার। বুলেটে সামান্য কারিগরির কারণে ভয়াবহ এবং কুৎসিত মৃত্যু নেমে আসে টার্গেটের ভাগ্যে। 6 ড্যান স্পেন্সারের অফিস রুমে বসেছিল এড ক্রেমার। কথা বলছিল দুজনে। উপত্যকার লড়াইয়ের খবর নিয়ে এখানে এলো জো মিলার। নীরবে সব শুনে গেল স্পন্সর। কঠিন আড়ষ্ট হয়ে গেছে মুখ। তো শুনলে তো এড, সময় এসে গেছে। অনেক সুযোগ দেয়া হয়েছে ওদের, আর হাত গুটিয়ে বসে থাকা চলে না। এখন থেকে সরাসরি লড়াই হবে। থেমে মিলারের দিকে তাকালো উপত্যকার মালিক। 6 জন লোক নিয়ে যাও সঙ্গে। মন্টিকে বাগবোর্ড সহ যেতে বলো। জনকে রান্স হাউজে নিয়ে আসবে। এখানেই সঠিক যত্ন পাবে সে। মাইককে আমার সঙ্গে দেখা করতে বলো। ফিরে গিয়ে দায়িত্ব নেবে ও। উঠে দাঁড়িয়ে পায়চারি শুরু করছে এড ক্রেমার। অস্থির ভঙ্গিতে কালো চুলে আঙুল চালাচ্ছে। কঠোর হয়ে গেছে মুখ। সেটলারদের একজন মারা গেছে, এর তাৎপর্য জানে ও।
বর্ণনা শুনে মনে হচ্ছে লোকটা ডেভ মুর ভালো মানুষ। স্বভাবতই একাট্টা হয়ে যাবে সেটলাররা। ঘটনাটা তলিয়ে দেখবে না কেউ। লাশের বদলে লাশ ফেলতে চাইবে। যতই অনিচ্ছা থাকুক এখন লড়তে হবে। ডরথির দৃষ্টিভঙ্গি কি হবে এখন? দ্রুত মনে মনে শহরের লোকজনের সংখ্যা হিসেব করল এড। স্পন্সরের ক্রুদের চেয়ে সংখ্যায় কম পপলারবাসী, কিন্তু ইন্ডিয়ান হামলার আশঙ্কা থাকায় এবং গরুর দেখভাল করার জন্যে কিছু লোককে রেঞ্জে রাখতে হবে ওদের। বাইরে যাচ্ছি আমি, শেষে বলল ও। পপলারে যাব, এক ফাঁকে ক্যানিয়নেও যাব। ল্যামসন যেখানে ওয়াগন আর মালপত্র লুকিয়ে রেখেছিল জায়গাটা দেখব। সতর্ক থেকো বয়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ড্যান স্পন্সর। তুমি এই রাঞ্চের মালিক হবে। ঝামেলাটা শেষ হলে তোমার হাতে সব দায়িত্ব তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চাই আমি, এড। দ্রুত পায়ে করালে চলে এলো এড। দেখলো ওর স্টিল ডাস্টে স্যাডল সাজিয়ে বের করে আনছে জো মিলার। জানতাম তুমিও বেরোবে, মৃদু হেসে বলল সে। ঘোড়ার লাগাম এডের হাতে তুলে দিয়ে ঘুরে দাঁড়াতে গিয়েও এক পা পিছিয়ে গেল এড। একটা কথা বলতে ভুলে গেছি, আমরা কেউ কিন্তু গুলি করিনি মুরকে। চরকির মতো ঘুরে দাঁড়ালো এড। থাবা দিয়ে কাউবয়ের কাঁধ খামচে ধরল। ইস্পাতের মতো কঠিন হয়ে গেছে চোখ দুটো। তার মানে? খুলে বলো সব, জলদি। আরে আমাকে ব্যথা দিচ্ছ। বসো এড, বলছি। এডের তারা আর অস্থিরতা উপলব্ধি করে হাসল সে। ইস, তোমার হাতেও জোর যেমন, যেন ভালুকের ফাঁদ চেপে বসেছে। এর ছেড়ে দিতে কাঁধ ডলল সে। ঘটনার পর থেকে ব্যাপারটা নিয়ে ভাবছি কেবল। হ্যারির মনোযোগ ছিল ডেনানের উপর। একটা গুলিও করেছিল দোয়াশালাকে, কিন্তু হতচ্ছাড়া ঘোড়াটা লাফিয়ে ওঠায় বেঁচে গেছে ডেনান। আমি গুলি করেছি টেবারকে, যে লোকটাকে পিটিয়েছ তুমি সেদিন, কিন্তু ওকে বেধাতে পারলাম না। ঘোড়াটা নিকেশ হয়ে গেল। পাহাড়ি লোকটার উদ্দেশ্যে গুলি করেছিল জন। সম্ভবত গাল পুড়িয়ে দিয়েছে লোকটার। মাথায় গুলি করার ইচ্ছে ছিল ওর। আসলে মূল লোকটার প্রতি আমরা কেউই মনোযোগ দেইনি। ঠিক বলছো তো? দ্রুত ভাবছে এড। স্পন্সরের বিরুদ্ধে সেটলারদের খেপিয়ে তুলতে হলে সবচেয়ে সহজ পথ হচ্ছে সেটলারদের কেউ যদি খুন হয়ে যায় ওদের হাতে। হতভাগ্য লোকটা যদি ডেভ মুরের মতো জনপ্রিয় ভালো মানুষ হয়, তাহলে সোনায় সোহাগা। তীক্ষ্ণ দৃষ্টিতে মিলারের দিকে তাকালো এড। মুরের কাছাকাছি ওদের কে ছিল? একেবারে সামনের দিকে ছিল মুর, জানালো মিলার। পাশে মোটা ছোটা দাড়িওয়ালা এক লোক ছিল। অন্য পাশে ছিল সাদা হ্যাট আর গাঢ় রঙের কোট পরা একজন। দাড়িওয়ালা নিশ্চয় জনি গ্যারেট, ভাবছে এড। আর সাদা হ্যাটওয়ালা লোকটা স্যাম ল্যামসন। স্যাডলে চাপল ও। জো, মাইককে তৈরি থাকতে বলো, পপলারে যাচ্ছি আমি। আসবো তোমার সঙ্গে? অধীর কণ্ঠে জানতে চাইল মিলার। একা যাওয়া কি ঠিক হচ্ছে? আমার তো মনে হয় সঙ্গে কেউ থাকলে সাহায্য হবে। ওই লোকগুলো এখন খুন করছে, লড়াই উস্কে দেওয়ার জন্যে বন্ধুর লাশ ফেলে দিচ্ছে। মাথা নাড়ল এড। না, আমি একাই যাব। মাইককে কেবিনে অপেক্ষা করতে বলো। ঘোড়া ঘুরিয়ে উপত্যকা ধরে এগোলো এড। এখনও বোধহয় রক্তপাত এড়ানো সম্ভব, যদি সময় মতো পপলারে পৌঁছাতে পারে ও। যদিও অবচেতন মন বলছে এই সুযোগ ছাড়বে না স্যাম ল্যামসন। চট জলদি কাজে নেমে পড়বে। ডেভ মুরের মৃত্যুকে উসিলা হিসেবে ব্যবহার করবে। রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধিয়ে দেবে। অজুহাতের অপেক্ষায় ছিল সে এতদিন, যেটা কাজে লাগিয়ে সমূলে বিনাশ করবে স্পন্সরের ক্রুদের। সাম্রাজ্য দখল করবে। উপত্যকার আধাআধি যাওয়ার আগেই নিচু একটা পাহাড়ের ঢালে ঘোড়া থামালো এড। দক্ষিণে কয়েক মাইল দূরে কয়েকজন ঘোড়সওয়ারকে দেখতে পাচ্ছে। লাইন কেবিনের দিকে যাচ্ছে। আহত জন লামপার্চের সঙ্গে
ওখানে আছে হ্যারি, রাউডি। মাইক হয়তো দ্রুতই রওনা দেবে, কিন্তু পৌঁছাতে দেরি হয়ে যাবে। তাই রাউডি বা লাম্পার্টকে সাহায্য করতে পারবে না। আধ ঘন্টার মধ্যে হামলা করবে সেটলাররা। এখান থেকে লাইন কেবিনে পৌঁছতে এর চেয়ে বেশি সময় লাগবে ওর। ফিরে যাওয়ার উপায় নেই। স্টালিয়ন ঘুরিয়ে ঢাল ধরে নামতে শুরু করলো ও আগুয়ান রাইডারদের কোনাকুনি এগোলো। দূরে আকাশের জমিনের বিপরীতে শির উঁচিয়ে থাকা পাহাড়ের চূড়ার আশপাশে হুমড়ি খেয়ে পড়ছে মেঘের দল। ক্রমে ভারী হচ্ছে জটলা। আকাশ চিরে ঝিলিক মারল বিজলি। হারিয়ে গেল তৎক্ষণাৎ। বজ্রপাতের দুরাগত গুরুগুরু শব্দ প্রতিধ্বনি তুলল ক্যানিয়নে, যেন ভূমিকম্প চলছে। সবুজ ঘাসের বুক চিরে এগিয়ে চলেছে ঘোড়াটা। অ্যাসপেন আর ওল্ডারের সারির পাশ দিয়ে অপেক্ষাকৃত নিচু জমি ধরে এগোচ্ছে। ক্ষীণ একটা কিরিক পেরিয়ে গেল ও ঢাল ধরে নিচু পাহাড়ের দীর্ঘ মেসায় উঠে এলো। ওপাশের ঢালে নেমে এসে ডানে বাঁক নিয়ে ড্রতে নেমে এলো। কয়েকশো গজ দূরের সিডার বনের আড়ালে চলে যেতে চাইছে। ফেরি ধরে ধেয়ে আসা ঠান্ডা বাতাস চাবুকের মতো ঝাপটা মারল মুখে। আর্দ্র বাতাসের স্পর্শে ভেজা স্যাঁতসেঁতে অনুভূতি হলো ওর। টের পেল অচিরেই ঝড় আসবে। অনায়াস স্বচ্ছন্দ ভঙ্গিতে ছুটে চলেছে দীর্ঘ ঘোড়াটা। ছুটতে ভালোবাসে ওটা। স্যাডল হর্নের উপর ঝুঁকে পড়ল এড। দুটো কারণে: ঠান্ডা বাতাসের স্পর্শ এড়ানো এবং ঘোড়ার উপর নিজের ভার কমানো। মৃদু স্বরে বিড়বিড় করল। জানে ওর কণ্ঠস্বর পছন্দ করে ঘোড়াটা, সঙ্গ উপভোগ করে। একজন মানুষ আর ঘোড়ার মধ্যে তখনই অকৃত্রিম বন্ধুত্ব এবং সমঝোতা গড়ে ওঠে যখন একই সঙ্গে দীর্ঘদিন রাইড করার আনন্দ পায় দুজন। একই ক্রিকের পানি পান করে কিংবা এমন খোলা ফেরি ধরে দীর্ঘক্ষণ ছুটতে থাকে। সহসা একটা রাইফেলের গর্জন কানে এলো ওর। পরপরই গর্জে উঠল অনেকগুলো পিস্তল। হ্যারি, আশা করি তোমাকে চমকে দেয়নি ওরা, বিড়বিড় করল এড। হয়তো কাভার নিতে পেরেছ। ঘোড়ার গতি খানিক কমালো। বলা যায় না, যে কোনো সময়ে প্রতিপক্ষের মুখোমুখি হয়ে যেতে পারে। দলটা সঠিক অবস্থান জানা নেই ওর। স্কাবার্ড থেকে রাইফেল তুলে নিল এড। এক ছুটে সিডার সারির ভেতরে ঢুকে পড়ল স্টালিয়ন। গোলাগুলির শব্দ অনেক জোরালো শোনা যাচ্ছে এখন, অর্থাৎ কাছাকাছি চলে এসেছে ও। ঘোড়ার গতি কমিয়ে প্রায় হাঁটার পর্যায়ে নিয়ে এলো। সতর্ক দৃষ্টি চালালো চারধারে। এখনো কিছু পথ বাকি রয়েছে। এদিকে সমানে গোলাগুলি চলছে। তার মানে কাভার নিতে পেরেছে রাউডি। অন্তত বেকায়দা অবস্থায় ওকে পেয়ে যায়নি সেটলাররা। কিছু বোল্ডার আর পাথর রয়েছে একপাশে। পাথরের কাছে এসে দ্রুত স্যাডল ছাড়ল এড। সামনের পাহাড়ি ঢালে উঠে এলো এক ছুটে। কয়েক গজ দূরে রিমের কিনারা। ওপাশে লাইন কেবিনের উপর প্রায় ঝুঁকে পড়েছে পাথরের চাতাল। কঠিন শিলার উপর শুয়ে পড়ল ও। কয়েক গজ এগোলো। তারপর কিনারার কাছে এসে নিচের দিকে তাকালো। কেবিন আর আশপাশের এলাকা স্পষ্ট চোখে পড়ছে। কেবিন থেকে 30-40 গজ দূরের ঝোপের আড়ালে আছে সেটলাররা। ধোঁয়া উঠছে দু একটা ঝোপের পেছন থেকে। রাইফেল বাগিয়ে ধরে অপেক্ষা করল ও। কুমলা আগুন ওগ্রাতে জায়গা বরাবর একটা বুলেট পাঠিয়ে দিল। প্রায় সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দাঁড়ালো লোকটা। বোল্ডারের পেছনে আড়াল নেয়ার উদ্দেশ্যে ছুটল। রাইফেলের নল সামান্য ঘুরিয়ে আবার গুলি করল এড। মুহূর্তে হাঁটু ভেঙে পড়ে গেল লোকটা। তারপর ক্রল করে এগোলো বোল্ডারের দিকে। নিচে গর্জে উঠল একটা রাইফেল। ওর পাশের পাথরে তুবড়ি ছোটালো গুলিটা।
এডের মুখে এসে পড়ল পাথর কুচি। খানিক পিছিয়ে এসে ঢাল ধরে কিছু দূর নেমে এলো ও সতর্ক দৃষ্টি রেখেছে উপত্যকায়। মনে মনে পরিস্থিতি বিচার করল। অন্তত একজন আহত হয়েছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক অশ্বারোহী। শুকনো ঝোপ দিয়ে একটা মশাল তৈরি করেছে। জ্বলন্ত মশাল হাতে ছুটে চলেছে কেবিনের দিকে। ব্যাপারটা হঠকারী হতে পারে, কিন্তু উদ্দেশ্যটা পরিষ্কার। চট করে ধরে ফেলল এড। কেবিনের ওপাশে অন্যদের নিয়ে ব্যস্ত হ্যারি রাউডি। এদিকে নিশ্চিন্তে এগিয়ে যাচ্ছে লোকটা। মিনিট কয়েকের মধ্যে আগুন ধরিয়ে দেবে কেবিনে। বাধ্য হয়ে বেরিয়ে আসতে হবে রাউডিকে। রাইফেল তুলল এড। সময় নিয়ে অনুসরণ করলো ছুটন্ত কাঠামোটা। তারপর টিগার টেনে দিল। দুহাত ছুড়ে দিল লোকটা। স্যাডলচ্যুত হলো। পিঠের নিচে জ্বলন্ত মশাল নিয়ে মাটিতে পড়ল সে। তীক্ষ্ণ গগনবিদারী চিৎকার বেরিয়ে এলো লোকটার মুখ থেকে। গড়িয়ে সরে গেল আগুনের আওতা থেকে। উদ্ভ্রান্তের মতো কাপুরে লেগে যাওয়া আগুন নেভাতে ব্যস্ত। মাটিতে কয়েকটা গড়ান দিল। ঝোপের আড়াল থেকে এক লোক ছুটে এলো তাকে সাহায্য করতে। কাউকে গুলি করল না এড, অথচ ইচ্ছে করলে ফেলে দিতে পারে দুজনকে। আচমকা কান ফাটানো শব্দে বজ্রপাত হলো কাছাকাছি। চারপাশে তাকালো ও দেখলো নিচে নেমে এসেছে ভারী মেঘের পাহাড়। ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। একই মুহূর্তে ছুটন্ত ঘোড়ার শব্দ শুনতে পেল। ঝোপের দিকে একটা গুলি পাঠিয়ে দিল ও শুনতে পেল চিৎকার করে সঙ্গীদের তাগাদা দিল এক সেটলার। তারপর একে একে ঝোপের আড়াল থেকে ছুটে বেরিয়ে এলো লোকগুলো। স্যাডলে চেপে বসে উপত্যকা ধরে ঘোড়া ছুটালো তুমুল বেগে। পর মুহূর্তে মুষলধারে বৃষ্টি শুরু হলো। ছুটে ঘোড়ার কাছে চলে এলো এড। স্যাডলে চেপে ঢাল ধরে ঘোড়া ছুটিয়ে দিল। নিচে করালের লাগোয়া বান্নে ঢুকে পড়ল। তখনই ছুটে এলো জো মিলার। ঠিক আছে তো? হ্যাঁ। হ্যারির খবর কি? জানি না, ভেতরে আছে ও। যাও, আমি তোমার ঘোড়ার ব্যবস্থা করছি। দৌড়ে কেবিনে ঢুকে পড়ল এড। পেছনে সশব্দে দরজা ভিড়িয়ে দিল। জানালার কাছে বসে থাকা হ্যারি রাউডি উঠে দাঁড়ালো। সবকটা দাঁত কেলিয়ে হাসল কাউবয়। আহ, গুলির শব্দ শুনেই বুঝিতে তুমি এসে পড়েছ। জানে যেন পানি এলো আমার। তুমি না এলে আমাকে আজ শিখেই তুলতো ওরা। চারদিক থেকে কোণঠাসা করে ফেলেছিল। জন যোগ দিতে চাইছিল, কিন্তু মানা করেছি ওকে। নড়াচড়া করলে জখম থেকে রক্ত ঝরতে শুরু করবে আবার। তো ঠিক তাড়িয়ে দিয়েছি ওদের। কাউকে ঘায়েল করেছ? একজন বোধ হয়। তোমার গুলিতে মরেছে একজন। লোকটাকে পড়ে যেতে দেখেছি। অন্তত দুজন ভালো চোট পেয়েছে। তা চারজনও হতে পারে। যাকগে, মনে হচ্ছে বেটারা যার পর্নায় হতাশ হয়েছে। পপলারের দিকে যাওয়ার সময় ওদের আসতে দেখলাম। ভয় হলো তুমি হয়তো বাইরে আছো আর তোমাকে পেয়ে বসবে ওরা। থুতু ফেললো রাউডি। আরেকটু হলে সাবার করে ফেলেছিল। পানি আনতে ঝর্নার দিকে যাচ্ছিলাম, তখনই বেটারা এসে হাজির হলো। আগুনের দিকে তাকালো এড। ভাবছে মনে মনে, প্রথম আক্রমণ ব্যর্থ হলেও উৎসাহে ভাটা পড়বে না ওদের। পরিস্থিতি বিচার করলে আসলে এর কোনো গুরুত্ব নেই তেমন। বরং একজন লোক হারিয়েছে তারা। লোকটা যদি সেটলারদের কেউ হয়ে থাকে, তাহলে আরও ক্ষেপে যাবে মানুষগুলো। কোনোভাবেই আর নিরস্ত্র করা যাবে না তাদের। তারপরও যে কোনো মূল্যে এই রক্তপাত থামাতে হবে। চেষ্টা করতে দোষ কি? মুষলধারে বৃষ্টি হচ্ছে। বুনো উন্মত্ততায় কেবিনের ছাদে আছড়ে পড়ছে বৃষ্টির ফোঁটা। এমন ঝড় বৃষ্টির মধ্যে ওকে আশা করবে না কেউ। যার যার বাড়িতে থাকবে ওরা, কারণ সেটাই স্বাভাবিক। সরাসরি যাওয়া যাবে না। নিশ্চয় উপত্যকার দিকে নজর রাখবে ওরা। ক্যানিয়ন পাড়ি দিয়ে ঘুরপথে যেতে হবে, তাহলে কেউ টের পাবে না। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে ডরথি। ঝমঝমিয়ে বৃষ্টি নামছে দেখতে পেল ও। বৃষ্টি হবে জেনেই বাইরে এসেছে। ঠান্ডা বাতাস উপভোগ করছে। উপত্যকার ওপাশে দূরের পাহাড়ে
তীক্ষ্ণ শব্দে বাজ পড়ল। বিদ্যুৎ চমকের আলোয় মুহূর্তের জন্য ঝিলিক খেয়ে খেলে গেল দিগন্তে। ঝড় শুরু হয়েছে। দমকা বাতাস বইছে। পরিপূর্ণ ঝড় বলা চলে। একাও এবং একাকিত্বই উপভোগ করছে। জেন চেয়েছিল ওদের বাড়িতে থাকুক ও। বেশ কয়েকজন মহিলাই ঝড়ের আগে আগে একত্র হয়েছে গ্যাভিনদের বাড়িতে, কিন্তু ডরথি জানে ওখানে লোকজনদের মধ্যে টিকে থাকা ওর জন্য কঠিনই হতো। অস্থির এবং উদ্বিগ্ন ও। সেটলারদের সঙ্গে আজকের লড়াইয়ে গেছে ওর বাবা, অথচ যতই সাহস আর আন্তরিকতা থাকুক, টেড হেডলিনকে কখনোই লড়াকু মানুষ বলা যাবে না। এড ক্রেমারের মতো মানুষ নয় সে। অদ্ভুত হলেও এখন আর এড ক্রেমারকে নিয়ে খুব একটা উদ্বেগ বোধ করছে না। দীর্ঘচেতা মানুষে এতটাই দীর্ঘ প্রতিজ্ঞ যে মনে হয় কোনোভাবেই ওর ক্ষতি করা অসম্ভব। এখন হয়তো উপত্যকার ওপাশে আছে সে, হয়তো এই মুহূর্তে ওর বাবাকে খুন করছে, কিংবা ওর বাবাই গুলি করছে এদের উদ্দেশ্যে। 12 জন লোক গেছে, এদের 8 জন সেটলার। ডেভ মুর মৃত। লিও কারভার এখনো রাইড করার মতো সুস্থ হয়ে উঠতে পারেনি। অন্যদের কেউই বসে থাকেনি। হিউ টেলার, লাস্কার, গ্যাভিন, গ্যারেট, থ্যাচার, ওলসেন এবং গ্রিন, আর ওর বাবা। হঠাৎ বৃষ্টি শুরু হলো। প্রথমে বড়সড় কয়েক ফোঁটা পড়ল এদিক ওদিক, তারপরই তুমুল বেগে পড়তে শুরু করলো। ঘুরে দাঁড়িয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল ডরথি। বাড়িটা তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে বলে ছাতের কয়েক জায়গায় ফুটো রয়ে গেছে, পানি চুইয়ে পড়ছে। বাতি জ্বালিয়ে জানালার কাছাকাছি টেবিলের উপর রাখলো, তারপর পাত্র এনে বসিয়ে দিল চুইয়ে পড়া পানি জমার জন্যে। বাবার জন্যে দুশ্চিন্তা হচ্ছে ওর। আগের মতো বয়স নেই, তাছাড়া শরীরও পুরোপুরি সুস্থ নয়। তারপরও সবার সঙ্গে বেরিয়ে গেছে সে। ঘরের কোণের আয়নায় ক্ষণিকের জন্যে চোখ পড়ল ওর। দীর্ঘদেহী ডরথি, বড়সড় চোখ, এক মাথা লালচে সোনালি চুল মাথায়, দুপাশে বেনি করে রাখা। চেহারা খানিকটা ফ্যাকাশে দেখাচ্ছে, সম্ভবত উদ্বেগের কারণেই। খুরের দুরাগত শব্দ শুনতে পেয়ে জানালার কাছে চলে এলো ডরথি। ক্যানিয়নের কাছাকাছি আগুয়ান রাইডারদের দেখতে পেল। দল থেকে সরে পড়ল একজন। স্যাডলে অতিরিক্ত ক্লান্ত এবং অবসন্ন দেখাচ্ছে তাকে। সরাসরি বাড়িগুলোর দিকে এগোলো, অন্যদের মতো শহরের দিকে গেল না। বাড়ির কাছাকাছি আসার আগেই টেড হেডলিনকে চিনতে পারল ডরথি। একটু পর পড়ছে বাবার সাড়া পেল। সশব্দে পা ঝেড়ে বুট থেকে কাদা ঝাড়ল সে। বর্ষাতি খুলে ভেতরে ঢুকলো। ধূসর রঙের হ্যাট ভিজে যাওয়ায় কালচে দেখাচ্ছে এখন। বাপের হাত থেকে হ্যাট নিয়ে আগুনের আঁচে শুকাতে দিল ডরথি। ইতোমধ্যে কফি তৈরি করে ফেলেছে, কাপে ঢেলে বাপকে দিল। তারপর রান্নাঘরে ঢুকলো স্যুপ আনার জন্যে। ভেতরে ঢুকে সরাসরি টেবিলে গিয়ে বসেছে টেড হেডলিন। সারা মুখে ক্লান্তির ছাপ। মাত্র কয়েক ঘন্টায় ভেঙে পড়েছে শরীর। যে উৎসাহ আর জেদ নিয়ে রওনা দিয়েছিল তার কিছুই অবশিষ্ট নেই মানুষটার মধ্যে। বয়স্ক দেখাচ্ছে তাকে, হয়তো ক্লান্তির কারণে, কিন্তু পরাজয়ের সূক্ষ্ম ছাপও রয়েছে তার চেহারায়। ডরথির সঙ্গে চোখাচোখি হতে ক্ষীণ দুর্বল হাসি হাসলো টেড হেডলিন। আমি আসলে দুর্বল মানুষ ডরথি, ম্লান কিন্তু আক্ষেপহীন স্বরে বলল সে। আমাকে দিয়ে লড়াই হবে না। একটা লোকের গায়ে আগুন ধরে গেল আজ, দেখেই মনটা দমে গেল। ওহ, কি বীভৎস দৃশ্য! লোকটা কে? দ্রুত জানতে চাইল ডরথি। আমাদের কেউ না, ল্যামসনের ক্রু, টিম স্টার। বেশিরভাগ সময় সেলুনের আশেপাশে ঘোরাফেরা করতো লোকটা। নাম অসবান। বাড়িটা ঘিরে ফেলেছিলাম আমরা,
কিন্তু ভেতর থেকে গুলি শুরু করে এক লোক। একজন আহত হয়ে পড়ে লোকটার গুলিতে। এদিকে বাড়িটা ঘিরে ফেললেও ক্লিফের উপর থেকে হঠাৎ আমাদের উপর হামলা করলো কেউ। ওই লোক না থাকলে ঠিকই কেবিনের লোকগুলোকে কায়দা করে ফেলতে পারতাম। আমি নিশ্চিত এড ক্রেমারই হবে লোকটা। প্রথম গুলিতে শর্টি টেবারকে ফেলে দিল। কিভাবে যে শর্টিকে দেখতে পেল কেবল খোদা আর ওই জানে। পিট লাস্কারও আহত হলো ওর গুলিতে, পায়ে লেগেছে। তারপরই অসবান একটা জ্বলন্ত মশাল নিয়ে ছুট দিল কেবিনের উদ্দেশ্যে। বলে চলেছে টেড হেডলিন, কিন্তু কিছুই শুনছে না ডরথি। বাবা সুস্থ দেহে বাড়ি ফিরে এসেছে, এটাই বড় স্বস্তির বিষয় ওর কাছে। এছাড়া অন্য সব কিছুই গুরুত্বহীন। অনর্গল বক বক করার পর থেমে গরম স্যুপে চুমুক দিল হেডলিন। এডের কি হলো? গুলি লাগেনি তো ওর গায়ে? জানতে চাইল ডরথি। না, ওর সঙ্গে সুবিধা করতে পারিনি আমরা, বরং একাই আমাদের সবাইকে কোণঠাসা করে ফেলেছিল সে। শক্ত ধাঁচের মানুষ ও, ডরথি, আমাদের চেয়ে ঢের কঠিন মানুষ। কিন্তু ভালো মানুষও বাবা, হঠাৎ মন্তব্য করল ডরথি। সত্যিকারের ভালো লোক। ওহ, পরিস্থিতি অন্যরকম হলে বোধহয় ভালো হতো, অথচ আমাদের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে ওকে। ভুল করছিস তুই ডরথি, কঠিন স্বরে মাথা নেড়ে বলল টেড হেডলিন। ওর চিন্তা ঝেড়ে ফেল মাথা থেকে, তোর যোগ্য নয় সে। বেপরোয়া নিষ্ঠুর মানুষ ক্রেমার, অস্ত্রের উপর নির্ভর করে বেঁচে থাকে ওর মতো লোক। তাছাড়া পরিস্থিতিও অন্যরকম। ডেভমোর মারা গেছে ওদের হাতে। ক্রেমার নিজে না মারলেও ওর বন্ধুদের হাতেই খুন হয়েছে মোর। এখন যা পরিস্থিতি, ওর যেমন হাল ছেড়ে দেবেন না তেমনি ওরা যেমন হাল ছেড়ে দেবে না, তেমনি আমরাও পিছিয়ে আসতে পারবো না। মরণপণ লড়াই হবে। কিন্তু কেন বাবা, কেন? অধৈর্য সুরে জানতে চাইল ডরথি। ও, আরও পশ্চিমে চলে গেলেই বোধহয় ভালো হতো। তাহলে এত রক্তারক্তি ঘটতো না। এতক্ষণে হয়তো অরিগনে থাকতাম আমরা। মাঝে মধ্যে আমার মনে হয় স্যাম ল্যামসন সম্পর্কে বলা এডের প্রতিটি কথাই সত্যি। দারুণ কৌশলে এখানে আনা হয়েছে আমাদের। ফাঁদে আটকা পড়েছি আমরা। একে একে সব হারিয়েছি। হালের দুটো বলদ ছাড়া আর কি আছে আমাদের? অথচ ঘাড়ে দেনার বোঝা। জানি। অস্থির বোধ করছে হেডলিন। চেয়ারে নড়ে চড়ে বসল। পশ্চিমে গেলেই যে ভাগ্য ফিরত তার নিশ্চয়তা কি? হয়তো ওখানে গেলেও একই বিপদে পড়তাম। ব্যাপারটা বুঝতে হবে তোকে। হয়তো স্যামকে অযথাই ভুল বুঝছি আমরা। যদ্দূর সম্ভব করেছে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে সে। চিমনি দিয়ে পড়া বৃষ্টির ফোঁটার সংস্পর্শে হিসিস শব্দে ঝলছে উঠল আগুন। জানালা দিয়ে ছুটে আসা বাতাসে কেঁপে উঠল লণ্ঠনের শিখা। আগুনের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল ডরথি। উষ্ণ মেঝের স্পর্শ অনুভব করছে হাঁটুতে। ভালো লাগছে ওর। ওখানেই বসে থাকলো, আগুনের শিখার দিকে তাকিয়ে আছে। টালির ছাদে বৃষ্টির ফোঁটার বিরামহীন ছন্দময় শব্দ আনমনা করে তুলল ওকে। মনে পড়ল এড ক্রেমারকে। কোথায় এখনো?